হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়েকটি সংবাদ খুবই আলোড়ন সৃষ্টি করছে তার মধ্যে অন্যতম হলো হিজবুল্লাহর পেজার বিস্ফোরণ। এই বিষয়ে কিছু কথা বলা জরুরি মনে করছি। প্রথমে জেনে নেওয়া যাক হিজবুল্লাহ আসলে কারা। হিজবুল্লাহ লেবাননের একটি সামরিক সংগঠন হলেও তারা লেবাননের রেগুলার আর্মি নয়। তারা ইরানের সমর্থিত একটি সামরিক বাহিনী, যারা ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির সরাসরি নির্দেশনায় পরিচালিত হয়। ইসরায়েল ও লেবানন সীমান্তে হিজবুল্লাহ তাদের অপারেশন পরিচালনা করে থাকে। গত কয়েকদিন আগে হিজবুল্লাহর সাথে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা, যার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আসল সিনারিও কিরকম ছিল। আমরা সবাই জানি গত কয়েকদিন আগে ইরানে হাজার হাজার পেজার বিস্ফোরণের কারণে অন্তত 37 জন নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হয়। এখন প্রশ্ন হলো, এই পেজার আসলে কি? আমরা বর্তমানে যোগাযোগের জন্য মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, কিন্তু এই মোবাইল বা কম্পিউটার আসার আগে মানুষ ওয়াকি টকি বা পেজার ব্যবহার করত। ওয়াকি টকি যেমন একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে রেডিও সিগন্যালের মাধ্যমে এক জায়গার কথা অন্য জায়গায় প্রবাহিত করে, ঠিক একইভাবে পেজারও একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টেক্সট মেসেজ আদান প্রদান করতে পারে। টেক্সট মেসেজ ওয়াকি টকি যেমন এক জায়গার কথা অন্য জায়গায় পৌঁছে দেয়, পেজার ঠিক একই রকম ভাবে এক জায়গার টেক্সট অন্য জায়গায় পৌঁছে দেয়। এখন প্রশ্ন হলো, 2024 সালে এসেও হিজবুল্লাহ কেন পেজার ব্যবহার করছে? কেন তারা মোবাইল ব্যবহার করছে না বা যোগাযোগ প্রযুক্তির অন্য কিছু ব্যবহার করছে না? তার একটি প্রধান কারণ, মোবাইল বা কম্পিউটারে যোগাযোগ স্থাপন করতে গেলে খুব দ্রুত প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রতি মুহূর্তে হিজবুল্লাহর পেছনে গুপ্তচর বৃত্তি করে যাচ্ছে। ফলে তারা যদি মোবাইল বা কম্পিউটার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে, সেক্ষেত্রে খুব দ্রুতই তাদের প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের অবস্থান প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে তারা বিভিন্ন রকম ভাবে আক্রান্ত হতে পারে। এই কারণে তারা গত বেশ কিছু বছর যাবৎ হিজবুল্লাহ তাদের সর্বোচ্চ নেতার নির্দেশ ক্রমে তারা মোবাইল ব্যবহার করে না, তারা ল্যাপটপ ব্যবহার করে না যোগাযোগ স্থাপন করার জন্য। তাদের যোগাযোগ স্থাপন করার জন্য তাদের প্রোটোকল হলো পেজার ব্যবহার করে তারা। এবং এই পেজার যে তাদের সবার কাছে থাকে তা নয়, এই পেজারগুলো আসলে কমান্ডার পর্যায়ে যারা আছে তাদের কাছে এই পেজারগুলো থাকে। তারা একে অন্যের সাথে এই পেজারের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। এখন গত কয়েকদিন আগে এই পেজারগুলো ঠিক একই সময়ে সিরিজ বোমা হামলার মতো একই সময়ে সারা লেবানন জুড়ে হাজার হাজার মানুষ আহত হয়, যাদের বেশিরভাগের অবস্থাই খুবই আশঙ্কাজনক। এখন প্রশ্ন হলো, এই পেজার বিস্ফোরণের পিছনের সিনারিওটা আসলে কিরকম ছিল? এই বিষয়ে আসলে এখনো তদন্ত চলতেছে, তো হুট করে এই বিষয়ে 100% সঠিক কথা বলে ফেলা খুব বেশি সম্ভব না। কিন্তু কয়েকটি পয়েন্ট আমার ধারণা যে বলে রাখলে এই ব্যাপারটা কিছুটা হলেও পরিষ্কার হবে আসলে ঘটনাটা কেমন ছিল। যেমন এই যে তারা যে পেজার ব্যবহার করতেছিল, এই পেজারের মডেল ছিল ICV-82। এই পেজারটি ধারণা করা হয় 5 মাস আগে হিজবুল্লাহ আমদানি করে। এই পেজারগুলো তারা সংগ্রহ করে তাইওয়ানের রাজধানী তাইপের একটি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে। তো এই ঘটনার পরে, এই পেজার বিস্ফোরণের পরে, যখন গোল্ড অ্যাপোলোর যে নির্বাহী আছেন, সেই নির্বাহীর নাম হলো হু চিং কুয়াং, সে এই ব্যাপারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, সে খুবই অবাক হয়। কারণ হিজবুল্লাহ যদিও তাইওয়ানের রাজধানী তাইপের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে পেজারগুলো আমদানি করে, কিন্তু সেই কোম্পানির নির্বাহী হু চিং কুয়াং বলছেন যে তাদের কোম্পানি থেকে পেজারগুলো নেওয়া হয়নি। তাহলে
তাহলে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? আসলে এই কোম্পানি বহু আগেই পেজার তৈরি বন্ধ করে দিয়েছে, যেহেতু পেজার একটি পুরনো প্রযুক্তি এবং এই সময়ে কেউ পেজার ব্যবহার করে না, ফলে তারা এই পেজার উৎপাদন বন্ধ করে দিয়েছে। কিন্তু হিজবুল্লাহ পেজারগুলো কার কাছ থেকে সংগ্রহ করলো? হিজবুল্লাহর কাছে এই পেজারগুলো মূলত সরবরাহ করে হাঙ্গেরির একটি কোম্পানি, যার নাম বিএসি। বিবিসি যখন এই ব্যাপারে অনুসন্ধান করছিল, তখন তারা হাঙ্গেরির বুদাপেস্টে এই বিএসির অফিস খুঁজতেছিল, কিন্তু এই বিএসির অফিস যে ঠিকানায় ছিল, সেই ঠিকানায় অন্তত 12টি কোম্পানির ঠিকানা ছিল। আসলে সেখানে কোনো কোম্পানি ছিল না, সেখানে কোনো কোম্পানির অফিস ছিল না। তাহলে কি হয়েছিল আসলে? ঘটনাটা ছিল, যখন হিজবুল্লাহ এত বিশাল পরিমাণে পেজারের অর্ডার করে, তখন এই তথ্য কোনো না কোনোভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে গিয়ে পৌঁছায়। তখন মোসাদ হিজবুল্লাহর কাছে এই পেজারগুলো সরবরাহ করে কিভাবে? তারা হলো যে হিজবুল্লাহ কিন্তু তাদের এই পেজারগুলো অর্ডার করেছিল কার কাছে? অর্ডার করেছিল তাইওয়ানের রাজধানী তাইপের একটি প্রতিষ্ঠান গোল্ড অ্যাপোলোর কাছে। তারা গোল্ড অ্যাপোলোর পেজার কিনতে অর্ডার করেছিল, কিন্তু বিএসসি কি করেছে? বিএসসি এই গোল্ড অ্যাপোলোর লোগো ব্যবহার করেছে। তারা যে এই লোগোটা ব্যবহার করেছে, এটা আইনগতভাবে কিন্তু যে তারা জাল করেছে বা অন্য কিছু করেছে, ব্যাপারটা এরকম না। তারা একটা কোম্পানি খুলেছে, তারা একটা শেল কোম্পানি খুলেছে, যাকে শেল কোম্পানি মানে আমরা সবাই জানি একটা খোলস কোম্পানি। আসলে কোম্পানির ভিতরে আসলে কিছু নাই, কিন্তু তারা কাগজে কলমে একটা কোম্পানি তৈরি করেছে। তো সেই কোম্পানি গোল্ড অ্যাপোলোর লোগো ব্যবহার করে হিজবুল্লাহর কাছে এই পেজারগুলো সরবরাহ করে। কিন্তু তারা যখন এই পেজারগুলো সরবরাহ করে, তখনই তারা এই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক প্রতিস্থাপন করে। বলা হচ্ছে যে এই পেজারগুলোতে 2টি ব্যাটারি থাকতো। 2টি ব্যাটারির মধ্যে একটি ব্যাটারি সাধারণ ব্যাটারি, এবং অন্য ব্যাটারির যে অবস্থানটা ছিল, সেখানে একটি ব্যাটারির বদলে উচ্চমাত্রার বিস্ফোরক সেখানে প্রতিস্থাপন করা হয়। তো এখন প্রশ্ন হলো, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিস্ফোরক ভর্তি পেজারগুলো সরবরাহ করে, কিন্তু তারা ঠিক এই সময়ই কেন বিস্ফোরণটা ঘটালো? কেন তারা আগে ঘটালো না, কিংবা কেন তারা পরে ঘটালো না? এই ব্যাপারে কয়েকটা হাইপোথিসিস আছে। তো তার মধ্যে একটা বিশ্বাসযোগ্য একটা হলো যে হিজবুল্লাহ আসলে এই পেজারের ভিতরে যে বিস্ফোরক প্রতিস্থাপন করা রয়েছে, এই যে বিস্ফোরক যে প্লান্ট করা হয়েছে, এই ব্যাপারটা হিজবুল্লাহর একজন ধরতে পেরেছিল, কিন্তু সে একটা ভুল করে ফেলেছিল। সেটা হলো যে এই যে পেজারের ভিতরে যে বিস্ফোরক প্লান্ট করা হয়েছে, সেই তথ্যটা তিনি পেজারের মাধ্যমেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু এই পেজারগুলো যেহেতু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদে আসলে এই পেজারগুলো তৈরি করেছিল, সো মোসাদ আসলে প্রতিটা মুহূর্তে এই পেজারগুলো ইন্টারসেপ্ট করছিল। এই পেজারগুলো দিয়ে কোথায়, কিভাবে, কোন সময়, কোন জায়গা থেকে তথ্য আদান প্রদান হচ্ছে, এই পুরো বিষয়টা ইসরায়েল খুব ভালো করে জানতো, মোসাদ খুব ভালো করে জানতো। তো তারা যখন দেখে যে এই পেজারগুলোর মাধ্যমে এই পেজারে যে বিস্ফোরক প্লান্ট করা রয়েছে, এই তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং হিজবুল্লাহকে সতর্ক করে দেওয়া হচ্ছে, তখন তারা আর 1 মিনিট অপেক্ষা করে নাই। তারা ওই পেজারগুলোর ভিতরে আগে থেকে প্রোগ্রাম করে রাখা একটি সিগন্যাল প্রেরণ করে, যার ফলে পুরো লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়, এবং এতে করে অন্তত 37 জন নিহত হয় এবং হাজার হাজার হিজবুল্লাহ নেতা আহত হয়, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এতে করে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি হলো যে ইসরায়েলের বিরুদ্ধে এই ধরনের আক্রমণের বিরুদ্ধে তিনি হলো যে প্রতিবাদ করেছেন, হিজবুল্লাহর নেতারা প্রতিবাদ করেছেন এবং বিশ্বের অনেকেই এর প্রতিবাদ করেছেন। কিন্তু ইসরায়েল আসলে ওই রকম ভাবে এর দায়ভার স্বীকার করেনি। কিন্তু এই আক্রমণের গতি প্রকৃতি দেখে কিংবা যে স্টাইল দেখে এটা কনফার্ম, এবং পৃথিবীর সবাই এটা আসলে এক বাক্যে স্বীকার করবে যে এই ঘটনা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বাইরে আর কেউ ঘটাতে পারে না।
তো এইটাই হলো যে আসলে ঘটনাটা, আর এইটুকুনি আসলে বলার ছিল। তো আমার প্রশ্ন এইটুকুই যে ইরান বা হিজবুল্লাহ এদের ইন্টেলিজেন্স আসলে কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, যে এতগুলো পেজার ইসরায়েলের প্ল্যান করা বিস্ফোরক প্ল্যান করা পেজার তাদের হাতে চলে আসলো, তারা এটা বের করতে পারলো না, বা তারা এটা ঘুণাক্ষরেও টের পেলো না, কিন্তু যখন টের পেলো তখন আসলে তাদের আর কিছুই করার নেই। এবং আমি আশা করব যে আমি সবসময় আশা করব যেন মুসলিম বিশ্ব তাদের প্রজ্ঞা, তাদের জ্ঞান, তাদের পাণ্ডিত্য এবং তাদের হলো যে মানে সততা, ন্যায়, নিষ্ঠা দ্বারা এমন একটা অবস্থানে চলে যাবে যাতে করে এই ধরনের আক্রমণগুলো, এই ধরনের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এই ধরনের হীন আক্রমণগুলো তারা প্রতিহত করতে পারবে, আমরা প্রতিহত করতে পারবো। এইটাই আমার আসলে আকাঙ্ক্ষা। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।